This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। তে ইন্দিরা গান্ধীর পর 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 43 বছর পর কুয়েতে পা রাখলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। তেল সমৃদ্ধ আরব দেশের আতিথেয়তা কতটা উষ্ণ বিমানবন্দরেই অনুভব করলেন প্রধানমন্ত্রী। মোদীকে অভিবাদন জানাতে উপস্থাপিত হল ভারতীয় সংস্কৃতির এক ঝলক। এগুলি সবই পূর্ব নির্ধারিত কর্মসূচি। চমক দিলেন দুই আরবি যুবক। রামায়ণ ও মহাভারত আরবি ভাষায় অনুবাদ করেছেন আব্দুল লাতিফ আল নাসিফ এবং আব্দুল্লাহ ব্যারন। বিমানবন্দরে এসছেন দুই ভারতীয় মহাকাব্যে ভারতের প্রধানমন্ত্রীর অটোগ্রাফ নিতে। The Ramayana, I like the story love, okay? The best story love, yeah, the romantic story, okay? And the Mahabharata, I like the Arjuna, the Karna, the war, the story, you know, it's different. May have many message, you know, many message for the human. I like it, especially philosophy. Bhishma, yeah. You like the bad guy, like Karna, and you know, you like confused, you know, about Arjuna and Karna, especially, yeah, and Krishna, you know, and Bhishma. The encounter, the understanding of karma, you know, this is not a different from what we have in our religion. So the culture is getting closer to by this book, and we used to have the gap between two cultures, okay, our culture and the Indian culture. This gap is getting closer and closer because of understanding the both culture. উপমহাদেশে যখন অবিশ্বাসের বাতাবরণ চরমে, তখনই খাস আরব ভূমে বসে দুই ইমানদার তরুণ রামায়ণ মহাভারত বোঝার চেষ্টা করছেন। দুই সংস্কৃতির মধ্যে দূরত্ব দূর করতে সেতু নির্মাণের চেষ্টা করছেন। আরবের সমাজ কতটা সহনশীল, কতটা সহিষ্ণু বোঝাই যেত না যদি না প্রধানমন্ত্রী কুয়েতে পা রাখতেন। দেখুন, দুই আরবি তরুণ বলছেন রামায়ণের ভালোবাসার বার্তা তাদের ভালো লাগে, মহাভারতের দর্শন তাদের ভালো লাগে, অর্জুন আর কর্ণের মধ্যে ওই ঠিক আর ভুলের দ্বন্দ্ব তাদের ভালো লাগে, ভীষ্মের সরসজ্জা তাদের মনে রেখাপাত করে, কৃষ্ণ ভাবায় কর্মফলের ভাবনা মনকে নাড়া দিয়ে যায়। আর সব থেকে বড় কথা, ভারতের দুই মহাকাব্যকে কত গভীরভাবে অধ্যয়ন করেছেন দেখুন এই তরুণ। বলছেন যে এই দুইয়ের ফলে তারা বুঝতে শিখেছেন এখানে যে দর্শনটা রয়েছে, যে ভাবনা চিন্তা এই রামায়ণ মহাভারতের মধ্যে রয়েছে, সে একই কথা, সেই একই দর্শন, সে তো তাদের দেশের তাদের ধর্মের মধ্যেও রয়েছে। কি গভীর ভাবনা ভাবুন তো, এটাই তো সত্যি কথা। যেখানে মানুষের ভালোর জন্য কিছু লেখা থাকে, সেই ভাবনাটা তো গোটা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো ধর্মে একইভাবে ছড়িয়ে থাকে। কেন এরকম অদ্ভুত একটা বিষয়কে বেছে নিলেন তারা? কারণ তারা ভারত আর আরবের মধ্যে সাংস্কৃতিক দূরত্বকে অতিক্রম করতে চান। সেই সেতু বন্ধন করতেই তারা রামায়ণ আর মহাভারতকে আরবি ভাষায় অনুবাদ করেছেন। পারস্য উপসাগরের তীরে পূর্ণভূমি আরবে বসে দুই তরুণ কি ভাবছেন সেটা শুনলেন। কয়েকদিন আগে নোয়াখালীতে এই হুঙ্কার দিয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমউদ্দিন রহমানি। 2030 সালের মধ্যে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার করছে এই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। দেখুন, জামাতে ইসলামী বাংলাদেশের ঘরে ঘরে এই যে তারা আলটিমেটলি যে মৌলবাদটাকেই প্রতিষ্ঠা করতে চান, তার কথা তো তারা প্রচার করতে শুরু করেছেন। একদম মাইক নিয়ে প্রচার করছে বিভিন্ন জায়গায়। মানে বুঝতে পারছেন, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র থেকে বাংলাদেশকে ধর্মীয় মৌলবাদী একটা রাষ্ট্রে পরিণত করার সমস্ত ব্যবস্থা পাকা। বাংলাদেশের জেলায় জেলায় ওই বলে না, নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। তাই আসলে যে কোনো জায়গায় যে কোনো ধর্মে মৌলবাদ কিন্তু ওই বিষাক্ত নাগিনীর নিঃশ্বাসের থেকে কিছু কম না। সেটাই এখন ওপার বাংলার মানুষজন টের পাচ্ছেন। এখন মুশকিল হচ্ছে
তারাও তো বাঙালি, তাই আমাদের একটু ভাবতে হয় আর কি, আরও বেশি ভাবতে হয়। তার কারণ দুটো দেশের মধ্যে ব্যবধান তো শুধু ওই এক পদ্মার, সেটা পেরিয়ে ওই বিষ কি আমাদের রাজ্যে এসে পড়তে পারে না? দেখুন, যদি ধরে নিই কিছুই হবে না, আমরা নিরাপদ, তাহলে তো বলতে হবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি, তাই না? যদি সেটা হয়, সবাই বলে আত্মতুষ্টির খেসারত, ঠিক তাই, আত্মতুষ্টির গুণাগার আমাদেরই দিতে হবে। মুর্শিদাবাদের হরিয়ার পাড়ায় যে জঙ্গিরা ধরা পড়েছে, তারাও কিন্তু ওই আনসারুল্লাহ বাংলা টিমেরই সদস্য, অস্বীকার করার কোনো জায়গা নেই। শিলিগুড়ি করিডোরকে অশান্ত করার ফুল প্ল্যান নিয়েই ভারতে স্লিপিং সেল তৈরি করছিলেন তারা। আর তাই বললাম, আত্মতুষ্টির জায়গা নেই, নিশ্চিন্তে থাকার তো উপায়ই নেই। সেই জন্যই কয়েকটা কথা বরঞ্চ বলে ফেলি, বুঝলেন তো? অশান্তি হচ্ছে তো, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করাটা ভালো। সেই কথাগুলো, যে কথাগুলো আপনারা জানেন, আজকে না বললেই নয়। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। শেখ হাসিনা গেছে গা, তারা বুঝি ক্ষমতা আয়া গেছে। বেটা, তুইও স্বর্ণ ছাড়া, আমিও স্বর্ণ ছাড়া, অভিভাবক হারা, রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া, যাদের হাতে আছে টেম্পোরারি। তুইও পাবলিক, আমিও পাবলিক, লাফাইস না। তবে লাফাইয়া একটা বালাকাম করছো, তোর একটা ধন্যবাদ, তোরারে ধন্যবাদ, যে তোরার আসল চরিত্রটা মানুষের সামনে, তোরারে ক্ষমতা দেওয়ানোর আগেই তোরা মানুষের সামনে নিজেকে আসল চরিত্র দেখাই দিছ। মানুষ এখন বুঝছে, তোমরা রাতে ক্ষমতা দিলে মানুষের গড়ে ডুইকা ডাহাতি করবা, কিছু কইতে পারতো না। আপনি যদি ক্ষমতাবান হতে চান, আপনি ক্ষমতায় যদি যেতে চান, আপনার উপর দায়িত্ব হলো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, যত ধরনের মানুষ আছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কি সুন্দর ভাবনা, জানেন তো? যারা দেশটাকে ভালোবাসেন তারা এই ভাবনাকেই তো সবসময় বুকের ভেতর লালন পালন করেন। ইনফ্যাক্ট গোটা বাংলাদেশে এটাই তো ভাবনা ছিল, এটাই তো বাংলাদেশকে একত্রিত করে রেখেছিল। বাংলাদেশ যে এগোচ্ছিল তার পেছনেও তো এটাই কারণ। আর একটা জিনিস মনে হলো, জানেন তো? বক্তব্যটা শুনুন, শুনলে আপনাদেরও মনে হবে, মানে খুব অবাক হবেন না যদি এই স্লোগানটা কয়েকদিন পর পশ্চিমবঙ্গে শোনা যায়। ওই শুনলেন, লাফাইস না, দারুণ বললেন কিন্তু। ওই ৭১-এ জয় বাংলা, সেটা তো এখন পশ্চিমবঙ্গের জয়ধ্বনি। শামীম ওসমানের খেলা হবে ২০২১ থেকে আমাদের এখানে চলছে। এবার মুফতি রহমান হোসেন নকশাবন্দির এই লাফাইস না স্লোগানটাও কিন্তু এখানকার ভাষণ লিখিয়ে ঝাট করে টুকে নিতে পারে। এটা খুব ভালো পারেন তারা। আর তারপর নেতাদের প্র্যাকটিস করিয়ে ভোটের বাজারে নামিয়ে দিলেই হলো। এবার এটা ভাবতে বসবেন আপনারা, এরও নামিয়ে তো দিলেন। প্রথম কথা হচ্ছে, কোন দল হাইজ্যাক করবে সবার আগে, মার্কেটে কারা ছাড়বে, আর যদি ছাড়ে কার মুখে এই কথাটা সব থেকে ভালো মানাবে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু নাকি সুকান্ত নাকি দিলীপ নাকি কল্যাণ নাকি অভিষেক? মানে বুঝতে পারছেন, সুজন যে যেখানে পারবে। দক্ষিণী সিনেমার মতো হয়তো বাংলাদেশি স্লোগানের রিমেক বাংলার বাজারে হটকেক হয়ে যাবে। ছিল তো, হয়েও গেছে। ওই দেখুন, জয় বাংলা বা ওই খেলা হবে, এ তো একদম আমাদের এখানকার ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। তো এবার অবশ্য একটা জিনিস আছে তো, এইবার এই এখন যা হয়েছে, এপার বাংলা ওপার বাংলা, অ্যাটলিস্ট বিদ্বেষ দেওয়া নেওয়া করতে করতেও লোকজন কিন্তু ওখানকার সব ওই রিলস ফিলস রেগুলার বেসিসে শুনছেন। ফলে তারা কিন্তু ওখানকার সব জিনিসপত্র শুনে ফেলেছেন। এই বাংলাদেশের স্লোগান টুকে চালানোটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে, বুমেরাং হয়ে যাবে। পাবলিক ওই সোশ্যাল মিডিয়ায় কিন্তু স্লোগানগুলো শুনে নিয়েছে। এবার ওই স্লোগানই এখানে যদি ভোট প্রচারে তারা কেউ ব্যবহার করতে চান, বাংলাদেশি স্লোগান ব্যবহার করছেন, এটা যদি কেউ শোনেন, তাহলে কিন্তু সেই প্রিয় নেতার প্রিয় নাও থাকতে পারে। কিন্তু মুফতি সাহেব মোহাম্মদ ইউনূসের উপর এত চটলেন কেন? কারণ তো খুব স্পষ্ট। এক, যে কোনো দেশপ্রেমী যারা ওই
মানে সমস্ত ধর্মকে নিয়ে একসঙ্গে এগোতে চান, যারা বিশ্বাস করেন যে আরেকটা ধর্মের নিরাপত্তা সুনিশ্চিত করা মানে নিজের ধর্মকে ছোট করা নয়, বরঞ্চ শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যেই উন্নতির মন্ত্রটা লুকিয়ে থাকে। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। তারা তো চটবে। আরও একটা কারণ আছে, যে বিষয়টাকে সামনে রেখে ওই ধর্মান্ধতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, মৌলবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, সেটাই তার ক্ষেত্রে বুমেরাং হয়েছে। কারণ তার একটা পুরনো বক্তৃতা, ওই বললাম সোশ্যাল মিডিয়া ভয়ঙ্কর জিনিস, কিন্তু যা বলবেন বুঝে শুনে বলবেন। ইউনূস কী বলেছিলেন এখন সেটা ফিরে আবার চলে এসছে, আবার সে এসেছে ফিরিয়া লোকের সামনে হাজির হয়েছে। তার পুরনো সেই বক্তৃতা, তখন নোবেল ম্যানেজ করার সময় ছিল, ফলে পশ্চিমী লবিকে খুশি করতে মনের সুখে নিজের সংস্কৃতির যা তা ব্যাখ্যা করেছেন, খোলা মনে গালি দিয়েছেন। এবার এমন ব্যাখ্যা সব করেছেন যাতে পশ্চিমী লবি খুশি হয়, কিন্তু ওই কিছু ফেলা যায় না। সোশ্যাল মিডিয়া মারফত সেই বক্তৃতাগুলো আবার সব ফেরত এসছে। আর তাই হয়তো এখন ইউনূসকে উঠে পড়ে লাগতে হচ্ছে যে তার সেই ব্যাকলগ ক্লিয়ার করতে, স্লেট পরিষ্কার যাকে বলে আর কি আপনার আমার ভাষায়। ওই জন্য মিশরে গেছেন, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঢু মারছেন। আল আজহার জানেন তো, বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান একটা। কিন্তু ইউনূস এতদিন গেছেন কিনা জানি না, এতদিন তো তার মুখে এটার খুব একটা নাম কেউ শোনেননি, এখন গেছেন কেন? কারণ আছে। 80 বছর বয়স পেরোনোর পর মিশরে গিয়েই আল আজহার দর্শনের স্বাদ তার এমনি এমনি হয় না। আসলে বাংলাদেশে যে সমস্ত হুজুর রয়েছেন তাদের চোখে নিজের দর বাড়ানোটা এখন দরকার, আর অতীত পাপ, ওটাকে গুনাহ, সেটাকে পরিষ্কার করাটা খুব জরুরি হয়ে গেছে তার কাছে। কারণ বাংলাদেশ থেকে দেখুন, বাংলাদেশে কিন্তু এই আল আজহারের একটা বিরাট ভূমিকা। বাংলাদেশ থেকে প্রবেশিকা পরীক্ষা নিয়ে মেধাবী ছাত্রদের ওই আল আজহার তুলে নিয়ে চলে যায়। যেরকম বড় বড় কোম্পানিগুলো ক্যাম্পাসিং করে বা বিখ্যাত স্কুলগুলো এখন দেখবেন তাদের দেশের বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট নেওয়ার ব্যবস্থা করে। আল আজহার সেরকম আন্তর্জাতিক একটা বিশ্ববিদ্যালয়, তারা শিক্ষা প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে তারা ভর্তির পরীক্ষা নেয়। প্রচণ্ড মেধাবী হলে তবে সেই পরীক্ষায় পাশ করেন, আর যারা সেই পরীক্ষায় পাশ করেন আল আজহারে লেখাপড়া করে তারা আন্তর্জাতিক ধর্ম প্রচারক হন। তাই জন্যেই মানে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া মানে হুজুরদের চোখে ইউনূসের দর বাড়ল। দেখুন, ইউনূস আল আজহারে মাথা ঠুকছেন, আর বাংলাদেশে তার কি ফল? একের পর এক মন্দিরে হামলা হচ্ছে, দুটো একসঙ্গে। ওদিকে নিজের অতীতে নিজের ধর্ম সম্পর্কে যা যা বলেছেন সেই পাপ বা সেই গুনাহ, সেগুলো মুছে ফেলার জন্য, স্লেট পরিষ্কার করতে আল আজহারে মাথা ঠুকছেন তিনি। আর একই সঙ্গে সেই একই মৌলবাদী তিনি কতটা, সেটা প্রমাণ করতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ব্যবস্থা করে দিচ্ছেন। একের পর এক মন্দিরে হামলা হচ্ছে। কাল রাতে নাটোরের বড় হরিশপুর শ্মশানকালীর মন্দিরে হামলা হয়েছে। শুধু হামলা, সেবায় তরুণ চন্দ্র দাসকে কুপিয়ে খুন করে গেছে মৌলবাদীরা, আর তারপর মন্দিরের ভাণ্ডার লুট করা হয়েছে। পুলিশ যথারীতি কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ একে যথারীতি ওই ডাকাতির ঘটনা বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু মন্দিরের সেবায়েতকে হাত পা বেঁধে বিনা বাধায় ডাকাতি করার পর তাকে খুন করার প্রয়োজন হলো কেন? এই ব্যাখ্যাটা ইউনূসের পুলিশের কাছে নেই, দেবেও না। ময়মনসিংহ আর দিনাজপুরের মন্দিরেও হামলা হয়েছে, কেন হলো? এসব ক্ষেত্রে যত মন্দিরে এখন কোথাও গিয়ে এরকম হামলা টামলা হচ্ছে না, বাংলাদেশ পুলিশ সাফাই দিচ্ছে ডাকাতি হয়েছে। কিন্তু কেন বেছে বেছে সব মন্দিরে ডাকাতি হচ্ছে তার কোনো ব্যাখ্যা কারোর কাছে নেই। পাকিস্তানে তো হিন্দু সংখ্যা একদমই কমে গেছে, 1.5 থেকে 2% এখনো বাংলাদেশে 8 থেকে 9% আছে, বলে টর্চার তো বেশি হবেই, সংখ্যায় ঘটনা বেশি ঘটছে। পাকিস্তানে আক্রমণ করতে 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 হিন্দু তাড়াতে সংখ্যা এমন জায়গায় নেমে এসছে আর তাড়ানোর লোক নাই। বাংলাদেশ এখনো তাড়ানোর লোক আছে,
হয় তোমাকে মুসলমান হতে হবে, নয় দেশ ছাড়তে হবে। এটাই আগামী দিনে এই মৌলবাদীদের স্লোগান হবে। আসলে একটা দেশে গণতান্ত্রিক কাঠামো যখন ভেঙে যায়, নৈরাজ্য যখন তৈরি হয়, তখন এই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিগুলো তাদের তখন এই নৈরাজ্য সৃষ্টিতে খোলা ছুট হয়, এবং সেখানে যারা সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তাদের ওপর অত্যাচার নির্যাতন অনেক বেশি বাড়ে, কারণ প্রবলের আধিপত্য দেখায় তারা। বাংলাদেশ থেকে একের পর এক খারাপ খবর আসছে, একের পর এক খারাপ সংলাপ, প্ররোচনামূলক সংলাপ আসছে, ওখানে নির্যাতন চলছে, ওখানে ঘটনা ঘটে চলেছে। তো কেন্দ্রীয় সরকার দেখছে, এ হয় নাকি কখনো? কেন্দ্রীয় সরকার বাংলাদেশে খারাপ ঘটনা ঘটতে দিচ্ছে, বাংলাদেশ থেকে খারাপ প্ররোচনা আসতে দিচ্ছে, বাংলাদেশকে মঞ্চ করে ভারত বিরোধী শক্তিদের নতুন করে গতিবিধি হতে দিচ্ছে। এটা তো একটা দীর্ঘমেয়াদী বিপদ তৈরি করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবে, ইমোশনাল কন্টেন্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি। তাহলে এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। মিঠুন চক্রবর্তী কোন একতার কথা বললেন? সামাজিক ঐক্য সম্প্রীতির, নাকি বিজেপির এক হ্যাঁ তো সেফ হ্যাঁ ক্যাম্পেন করে গেলেন তিনি? দেখুন, মিঠুন তিনি যেরকম একদিকে এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, মিঠুন তো তেমনই বিজেপি নেতাও বটে। আবার কুণাল ঘোষ তো বাংলাদেশে যা হচ্ছে সেজন্যই কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করছে না কেন? বাংলাদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? দেখুন, কেন্দ্রীয় সরকার তো বাংলাদেশে গিয়ে যুদ্ধ করবে না, মুখে বলা বা লোককে চাগিয়ে রাখা, এটার জন্যই বক্তব্যগুলো রাখা ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যারা দিল্লিতে বসে আছে তাদের তো দেশটা চালাতে হচ্ছে, তাদের দেশের কথা মাথায় রাখতে হয়, একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের কথাটাও মাথায় রাখতে হয়, আর সুদূর প্রসারী নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখার কথাটাও ভাবতে হয়। কেউ চান না তার দেশের সীমান্তে এমন কোনো বোনাফাইড শত্রু বসে থাকুক যে সারাক্ষণ খোলা আক্রমণ চালিয়ে যাবে। হয়তো আপনি জানেন যে সে আপনার বন্ধু নয়, কিন্তু ওপরে দুদলই যখন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে দেয়, সরাসরি শত্রুতার সম্পর্ক যদি না থাকে, তাহলে কেউ কিন্তু সারাক্ষণ খুল্লা ওই যেরকম এখন ইউক্রেন রাশিয়া হচ্ছে সেরকম ওকে দুমদাম মেরে দিয়ে যাবে না, যত ছোটই হোক। রাশিয়ার পাশে ইউক্রেন তো ছোট ছিল, উৎপাত তো করছে। দেখুন, মোহাম্মদ ইউনূসের তবে হ্যাঁ যেখানে যেটা দরকার সেই বার্তাটা ভারত দিচ্ছে। কুণাল ঘোষ হয়তো এই মুহূর্তে সেটাকে অস্বীকার করতে চাইবেন, তার কারণ তার একটা রাজনৈতিক ক্ষেত্রে বাধ্যকতা আছে, কিন্তু অন্য ক্ষেত্রে ঠান্ডা মাথায় দেখলে ভারতের বক্তব্যগুলো অত্যন্ত কড়া। ইনফ্যাক্ট ভারত ছাড়া এত কড়া ভাষায় বাংলাদেশকে আর কেউ এখন পর্যন্ত বার্তা দেয়নি। গোটা বিশ্ব কিন্তু দেখছে বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, দেখছে গোটা দেশটায় কীরকম উথাল পাতাল হচ্ছে, এবং মৌলবাদ তারা আস্তে আস্তে গোটা দেশটাকে দখল করছে। এবং আরেকটা মৌলবাদী রাষ্ট্র তৈরি হওয়ার মানে কিন্তু কোথাও গিয়ে গোটা বিশ্বের সামনে আরেকটা বড় বিপদের জায়গা, ঠিক যেরকম পাকিস্তানকে নিয়ে গোটা বিশ্বের মানসিকতা। মৌলবাদ তো বিভিন্ন জায়গায় উৎপাত করছে। জার্মানিতে সদ্য আজকে এই বড়দিনের বাজার করতে নেমেছিলেন সাধারণ মানুষজন, তার ওপর একজন ওরকম ট্রাক চালিয়ে দিয়েছেন মৌলবাদী, মারা গেছেন দুজন। এগুলো গোটা বিশ্বের কাছেই কিন্তু একইভাবে সব দেশের কাছে এই মৌলবাদ সমস্যা, মৌলবাদ আতঙ্ক, মৌলবাদ বিপদ। আর সেটার জন্য যখন খুব খুল্লাভাবে ওই মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম তিনি বিভিন্ন মন্তব্য করছিলেন, এমনকি ভারতের মানচিত্র নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন, তারপর কিন্তু ভারতের বিদেশ সচিব এবং বিদেশমন্ত্রী বাংলাদেশকে যথেষ্ট কড়া বার্তা দিয়েছে। এবং সেই বার্তায় ফল যে হয়েছে সে তো আমরা জানি।
তড়িঘড়ি হয়তো সে মনে করেছে যে তার উদ্দেশ্য খানিকটা হলো সফল হলো, কিছু বার্তা দেওয়া গেল, কিন্তু সেই তড়িঘড়ি যা বার্তা দিতে গেছিল সেই পোস্ট তো নামাতে হয়েছে মাহফুজ আলমকে। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে এইটা যেটা করছে, ভারতের সার্বভৌমত্ব সম্পর্কে যদি একটা কানাকড়ি কেউ কিছু লেখে, ভারত কিন্তু সহ্য করবে না। এই যে ভারতের গম্ভীরভাবে বুঝিয়ে দেওয়া, সেগুলোর কিন্তু ওয়েট আছে। সবসময় যে চিৎকার চেঁচামেচি করে বন্দুক নিয়ে দৌড়ে গিয়ে বলতে হবে তার দরকার নেই। যেখানে ধমকে কাজ হয়ে যায় সেখানে আপনি বাড়তি কিছু করতে যাবেন কেন? এটা কূটনীতি, এটা একদম ঘরোয়া রাজনীতি না। দেখুন, বাংলাদেশ থেকে যদি বাড়াবাড়ি রকম কিছু হয় তাহলে ভারত কি করতে পারে তার অজস্র উদাহরণ রয়েছে, ইতিহাসেই রয়েছে। বাংলাদেশে বাড়াবাড়ি হলে ভারত কি করেছে তার জন্য তো খুব বেশি পাতা উল্টানোর দরকার নেই, 71 অবধি গেলেই তো রেখে দেখে নিতে পারবেন। কিন্তু বাংলাদেশের হুজুর লেজুর আর এই খেজুরগুলোকে এই কথাটা তো বুঝতে হবে, মাথায় ঢোকাতে হবে কি হয়েছিল, কি করেছিল ভারত, কেন করেছিল। ভারত বলেনি যে সে ওখানে বাংলাদেশ দখল করার হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে ইন্দিরা গান্ধীর ইচ্ছে হলো আর সেনা পাঠিয়ে দিলেন। ইন্দিরা গান্ধী তখনই ভারতে সেনাকে বাংলাদেশে ঢুকতে অনুমতি দিয়েছিলেন যখন তার মনে হয়েছিল ওখানকার মানুষজন এখানে চলে এসে ভারতের ক্ষেত্রে সেটা একটা সমস্যা সৃষ্টি করছে, শরণার্থী সমস্যা। ভারতের ক্ষেত্রে সমস্যা হলে ভারত কি ব্যবস্থা নেওয়ার ঠিক নিয়ে নেবে। ভারত সেটা অতীতে করেছে, ভবিষ্যতেও করবে। এই বার্তাটাই কিন্তু কেন্দ্রীয় সরকার ঠান্ডা মাথায় মুখের ভাষায় বাংলাদেশকে বুঝিয়েছে। সুতরাং ওখানে যারা আছেন ওই হুজুর খেজুর, তাদের এটা বুঝে নিতে হবে যে ভারত এখনই আক্রমণ করছে না। ভয়ে অকারণ আতঙ্কিত হবেন না, আয়ুক্ষয় করবেন না। তবে দুষ্টুমি করাটা বন্ধ করুন। দুষ্টুমি করলে কিন্তু ভারত শাসন করতে পারে। খামোকা দেশের করদাতার টাকায় কেনা এই সামরিক সরঞ্জাম বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য অপচয় কেনই বা করতে যাবে ভারত? প্রতিবেশী তো, ভারতের ওটা তো দর্শনই নয়, এই পলিসিতে ভারত চলে না। কিন্তু উল্টো দিকের নেতাদের কাছে এই যুদ্ধের জিগিরটা কিন্তু জিয়ে রাখাটা খুব জরুরি। তারাও জানেন ভারত কিছু করবে না, তারাও জানেন ভারত কিছু করলে কি হবে, কিন্তু ভারতকে শত্রু সাজিয়ে রাখাটা তাদের বাধ্যবাধকতা, না রাখলেই নয়। কারণ যদি তারা একবার ওই ভারত বিদ্বেষ থেকে বেরিয়ে নিজের দেশের দিকে তাকান, তাহলে তো দেখবেন বাজার দর, তাহলেই তো দেখবেন রাজনৈতিক অবস্থা, তাহলেই তো দেখবেন গণতন্ত্র ভুলুণ্ঠিত, তাহলেই তো দেখবেন আইন শৃঙ্খলা বলে কোনো বস্তুই নেই। তখন কি হবে? বাংলাদেশের রাজনৈতিক নেতারা ভারতকে গালাগালি করেই ভোটটা উতরে দিতে চান। তাই কেউ বউয়ের শাড়ি চাদর পোড়াচ্ছেন, কেউ হুঙ্কার দিচ্ছেন, বিভিন্ন রকম হাস্যকর আস্ফালন, আর তার সঙ্গে পারিবারিক শিক্ষার পরিচয়টাও কেউ কেউ দিয়ে দিচ্ছেন যখন ওই ভারতীয় অভিনেত্রীদের নিয়ে মন্তব্য করছেন, নোংরা মন্তব্য। এই বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোলেন, বিরাট নাম, নামটার মতো যদি তার মনটা আর শিক্ষা দীক্ষাটা বড় হতো তাহলে হয়তো এরকম সব মন্তব্য করতেন না। মনে পড়ে যাচ্ছে জানেন তো, ওই হাসিনা বিদায়ের পর যখন ওই গণভবন লুট করার যে ছবিগুলো তারপর বেরিয়েছিল, মনে আছে? গণভবন থেকে কিভাবে কি চুরি করেছে সব বাইরে এক্সিবিশনের মতো করে দেখাচ্ছিল। কি নিম্ন রুচির পরিচয় ছিল সেগুলো। মৌলবাদী বিএনপি আর ইউনূস সব মিলে এটাই এখন বাংলাদেশের এমন একটা জাতীয় চরিত্র হয়ে গেছে, যারা সত্যিকারের বাঙালি তারা ভেতরে ভেতরে লজ্জায় কুঁকড়ে যাচ্ছেন। কারণ বাঙালির কাছে তো চিরকাল মানুষ একটা জিনিসই জেনে এসছে, চেয়েও এসছে, রুচি, শিক্ষা, সংস্কৃতি। সেটা তো এ বাংলা ও বাংলা বলে কোনো ফারাক নেই। ওখানটায় তো সব জায়গাতেই আসল বাঙালিদের কাছে এটাই তো সবাই চায়, এটাই তো সবাই পায়। এই লজ্জাজনক চরিত্রগুলো না আছে কিছু তাদের হাসি মারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন
আমাদের টয়লেট করতে রাফায়েল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলেই রাস্তার ধারে বসে পড়েন, নিজেরা চলতে পারেন না। আপনাদের নায়িকারা শরীর সংক্ষিপ্ত কাপড় পরে সেটা প্রদর্শন করে যা টাকা কামাই তাই দিয়ে চলেন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মালকাছা মারি, কি লুঙ্গিটা যদি একবার মালকাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। বাচালতা, অপরিণত প্রলাপ, ভারত বিরোধী কথাবার্তার প্ররোচনা, তাদের লোক বিবৃতি দিয়ে জানাচ্ছে 2200 আক্রমণ, 2200 ঘটনা ঘটেছে। তা কেন্দ্রীয় সরকার কি করছে বসে? সাহস পাচ্ছে কোত্থেকে? কাদের মদতে করছে? দিল্লির সরকার নীরবতার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে? বাংলাদেশকে কিন্তু দুর্বল ভাববেন না। যদি আঙুল তোলেন, বলে রাখি, সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। কমেডি অফ এরর্স লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার, আর আমাদের বিদ্যাসাগর মশাই লিখেছিলেন ভ্রান্তি বিলাস। বাংলাদেশ থেকে উড়ে আসা এই হুমকি টুমকিগুলো না শুনে কমেডি অফ এরর্স বা ভ্রান্তি বিলাস বলে ভাবতে পারেন অনেকেই, কিন্তু মনে রাখবেন সাবধানের মার নেই। তসলিমা নাসরিন কিন্তু এই কথাটাই না বললেই নয়তে এসে বলেছেন। কি বলেছেন একবার ভেবে দেখুন। মোহাম্মদ ইউনূস মৌলবাদীদের হাতের পুতুলে পরিণত হয়েছেন। এবার মৌলবাদীরা যদি রাষ্ট্রপ্রধানকে পকেটে পুরে ফেলতে পারে, দেশটার মৌলবাদী একটা রাষ্ট্রে পরিণত হতে কতক্ষণ সময় লাগবে? আর মৌলবাদ সে উঁচু নিচু ভেদাভেদ মানে না, মাত্রা জ্ঞানটাই থাকে না। তারা একটা জিনিসই জানে, মানুষের ক্ষতি করা। সেটা সীমান্তের এপারে হোক, সীমান্তের ওপারে, দুপারেই করবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। বাংলাদেশের মানুষের ক্ষতি হলে খারাপ লাগবে, আরও ক্ষতি হলে খারাপ লাগবে যখন যদি দেখি আমাদের দেশের মানুষের ক্ষতি হচ্ছে। আমরা বাংলাদেশকে বাইরের থেকে দেখছি, আমাদের দেখা বা বোঝায় ভুল থাকতে পারে, কিন্তু তসলিমা নাসরিন তিনি তো ভুল করবেন না। তিনি এদেশে থাকতে পারেন, হয়তো আশ্রয় নিয়েছেন, প্রাণের দায়ী হয়তো আশ্রয় নিয়েছেন, আসলে তো তিনি মনে প্রাণে বাংলাদেশি। কোনো দিনও ও দেশে ফিরতে পারবেন না জানেন, এটা বুঝেও বাংলাদেশের প্রতি তার আবেগ এক ফোঁটাও তো কমেনি। সুতরাং তার কথার গুরুত্ব তো দিতেই হবে। ওই জামাতিদের কথায় যদি মোহাম্মদ ইউনূস সত্যি ওঠা বসা করেন, তাহলে তার জমানায় কি কি হতে পারে একবার ভেবে দেখেছেন? এক, যেটা এখন বাংলাদেশে হচ্ছে সেটা তো হবেই, বিধর্মীদের ওপর অত্যাচার করবে ওই মৌলবাদীরা। যেভাবে একটা সময় বাংলাদেশে মুক্তমনাদের ধরে ধরে খুন করা হয়েছে, সেভাবেই বাংলাদেশে এখন সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। মুক্তমনারা তারা যারা যারা হিন্দু না অহিন্দু, তারা এখন হয়তো ছাড় পাচ্ছেন ভাবছেন, সেটাও হচ্ছে না। তাদের ওপরেও আক্রমণ নামছে। যেটুকুনি বাকি আছে সেটা ওই প্রেফারেন্স, একটার পর একটা এইভাবেই তো আসবে। এখন ফার্স্ট প্রেফারেন্স এই সংখ্যালঘু হিন্দুরা, প্রায়োরিটি তাদেরটা হয়ে গেল, তারপরে সেকেন্ড প্রায়োরিটিতে আসবেন এই মুক্তমনারা আবার। আর দ্বিতীয় যেটা হবে সেটা হলো দিনকে দিন এই ভারত বিদ্বেষটা চরমে উঠবে। এখানেই আমার আপনার চিন্তা, কারণ সত্যি সত্যিই তখন পালে বাঘ পড়বে, পালে বাঘ পড়বে, পালে বাঘ পড়বে করতে করতে যখন সত্যিই পালে বাঘ পড়ে তখন কি হয় সেটা ওই বললাম মাথায় রাখা দরকার। বনবিবির থান বাংলার দক্ষিণে, জল জঙ্গলে ঘেরা সুন্দরবনে। সুন্দরবনের মানুষ বনবিবির সঙ্গে পুজো করেন দক্ষিণ রায়ের, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে যিনি দক্ষিণ রায়, জঙ্গলমহলে তিনি বাঘুদ। কার্তিক মাসে পাতনা পরবে বাঘুদের পুজো হয়, জঙ্গলমহলের মূলবাসীদের গোয়ালে হয় পুজোর আয়োজন। মাঘ মাসের প্রথম দিনে জঙ্গলমহলের পাড়া গায়ে বাঘের পুজো করার রেওয়াজ বহুদিনের। এইরকম জায়গা দিয়ে বাঘ গিয়েছে, এই তো এখান থেকে বাঘ গিয়েছে, ওখান থেকে বাঘ গিয়েছে, কিন্তু এখানে আমার বাড়িতে কোনোদিন আসেনি। 1600 শতকে কৃষ্ণদাস কবিরাজ লেখেন চৈতন্য চরিতামৃত। সেই বইয়ে উল্লেখ রয়েছে চৈতন্যের যাত্রাপথের। জঙ্গলমহলের ভিতর দিয়ে যাওয়ার পথে পালে পালে বাঘ
হাতির উল্লেখ আছে। জঙ্গলমহলের সবথেকে প্রচলিত লোকক্রীড়া ছিল বাঘ ছাগল ও বাঘবন্দি, অর্থাৎ বাঘুত ঠাকুরের সঙ্গে জঙ্গলমহলের পরিচিতি বেশ পুরনো। সেই শালপিয়ালের পুরনো বাসায় ফিরে এসেছে বাঘিনী। ওড়িশার শিমলিপাল থেকে 2 বাঘিনী নিখোঁজ হয়। তার মধ্যে একটি বাঘিনী ঘুরছে বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা সীমানায়। কখনো কোকড়াঝাড়, কখনো ময়ূর ঝর্ণার কাছে বাঘিনীর খোঁজ পাওয়া যাচ্ছে। জিপিএস ট্র্যাক করে বাঘিনীর অবস্থান জানতে পারছে বন দপ্তর, কিন্তু এখনো পর্যন্ত কোনো টোপেই ধরা দিচ্ছে না বাঘুত ঠাকুর, থুড়ি ঠাকুরানী। পালে বাঘ পড়েছে বহুদিন পর। অর্থাৎ মেদিনীপুর, পুরুলিয়া বা ঝাড়গ্রামে বাঘের হানা নতুন কিছু নয়। একটা সময় বাঘ সত্যি সত্যি জঙ্গলমহলের বাসিন্দাই ছিল, কিন্তু এখন যেহেতু ওখানকার বাসিন্দা নয়, তাদের দেশ ছাড়তে হয়েছে, মানে জায়গা ছাড়তে হয়েছে। তাই মাঝে মধ্যেই জঙ্গলে ওই জীবজন্তুর পায়ের ছাপ দেখে বাঘ বলে আতঙ্ক ছড়ায়। কিন্তু এবার আতঙ্ক যে মিথ্যে নয়, সেটা তো ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ তিনটে রাজ্যের বনকর্মীরা নিশ্চিত করে দিয়েছেন। অর্থাৎ এবার সত্যি সত্যিই পালে বাঘ পড়েছে। কিন্তু একই কথা অধীর চৌধুরী, মিঠুন চক্রবর্তীরাও তো বলছেন। কোন বাঘের কথা বলছেন, কেন বলছেন? কারণ তো রয়েছে। পশ্চিমবঙ্গ আর অসম পুলিশের STF-এর যৌথ অভিযানে 8 জঙ্গি গ্রেফতার হয়েছে, যাদের মধ্যে 2 জঙ্গি মিনারুল শেখ আর আব্বাস আলী ধরা পড়েছে এই মুর্শিদাবাদের হরিহরপাড়ার থেকে। গোয়েন্দাদের তথ্য কি বলছে জানেন? এই জঙ্গিদের ভারতে পাঠিয়েছিল আল কায়েদার বাংলাদেশি ভার্সন আনসারুল্লাহ বাংলা টিম। মনে পড়ছে শুরুতে যাদের কথা বলছিলাম, ওই রহমানির বক্তব্য শোনাচ্ছিলাম? এক লোক, তার এক টিম, আর এখানে তারা ঢুকে বসে আছে। লক্ষ্য কি? খাগড়াগড় পরবর্তী সময়ে এ রাজ্যে যে স্লিপার সেলগুলো গা ঢাকা দিয়ে বসেছিল, তাদের ফের সক্রিয় করা। শুধু বাংলা নয়, পশ্চিমবঙ্গ, আসাম সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য আর দক্ষিণ ভারতের ওই চেন্নাইয়ের মতো শহরে গোষ্ঠী সংঘর্ষ বাঁধানোটাই এখন এই আনসারুল্লাহর এজেন্টদের লক্ষ্য। আরও একটা লক্ষ্য আছে, যেভাবে বাংলাদেশে ব্লগারদের খুন করা হতো, ঠিক সেইভাবে এ রাজ্যের রাজনৈতিক নেতা, সমাজকর্মীদের ওপর হামলা চালানোটা এই বাংলাদেশি জঙ্গিদের আরেকটা লক্ষ্য। কি হবে? যাতে গোটা বাংলায় একটা অস্থিরতা, একটা অরাজকতা সৃষ্টি হয়, সেটাই তো তারা চায়। একটা আতঙ্কের পরিবেশ যেভাবে বাংলাদেশে তৈরি করেছে, এখানেও সেটাই করতে চায় তারা। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 2টো বিষয়, 1 অনুপ্রবেশ, আর 2 রাজনৈতিক মদত। দেখুন, শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছেন ভোট ব্যাংক বাঁচাতে অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে তৃণমূল। এসব নিয়ে সংসদে পর্যন্ত চলে গেছেন নিশিকান্ত দুবের মতো বিজেপি সাংসদরা। বলছেন যে অনুপ্রবেশের জন্য নাকি ঝাড়খণ্ডের জনবিন্যাসও বদলে যাচ্ছে, শুধু বাংলা না। বড় করে দেখিয়েছেন ব্যাপারটা। আজ মিঠুন চক্রবর্তী আর অধীর চৌধুরী বলেছেন, এখনও সাবধান না হলে এই বাংলার ভবিষ্যৎ নাকি ওপারের মতোই অন্ধকার হবে। এবার দেখুন, এগুলো নিছকই শুধু রাজনৈতিক চাপানুতর, মানে আপাতত দোষ বিজেপির বক্তব্যগুলোর প্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকেও পাল্টা বেশ কিছু বক্তব্য আসে এবং আসবে। তার মধ্যে BSF কি করছে গোছের বক্তব্য তো থাকবে। কিন্তু আবার বলছি, এই বক্তব্যগুলো শুধু রাজনৈতিক বক্তব্য হয়েই থেকে যাবে না, এর মধ্যে আসলে সারবত্তা কিছু আছে, সেটাও তো ভেবে দেখতে হবে। কারণ যদি সত্যিই সারবত্তা কিছু থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য আতঙ্কের সময় আসছে। এটা আজকের ঘটনা নয়, এটা বহুবার ধরে, বহু বছর ধরে এই প্রক্রিয়া চলছে। পার্লামেন্টে আমরা একাধিকবার এই কথা বলেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে, সরকার যেন নজর দেয়। দেখুন, অধীর চৌধুরীর কথাতে রাজনীতি আছে, বিলক্ষণ আছে। রাজনৈতিক নেতা রাজনৈতিক বক্তব্য যখন দিচ্ছেন, তখন রাজনীতি তো থাকবেই। কিন্তু যেটা ভাবাচ্ছে সেটা হলো, অধীর চৌধুরী কিছুদিন আগেই বলেছিলেন যে কেন্দ্র আর রাজ্যের সরকারের উচিত রাজনৈতিক সংকীর্ণতার ওপরে উঠে কাজ করা। যদি না করে,
তাহলে মালদা মুর্শিদাবাদের মতো জেলায় বাংলাদেশি মৌলবাদীরা উস্কানি দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই দুটো জেলায় সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। দেখুন, অধীর চৌধুরী লোকসভা ভোটে হারের পর বলেছিলেন তিনি মেরুকরণের রাজনীতি করতে পারেননি বলেই হারতে হয়েছে। বহরমপুরের প্রাক্তন সাংসদকে যারা চেনেন তারা জানেন এতদিনেও সচরাচর মেরুকরণের রাজনীতি করার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ওঠেনি। এবার এই তিনি যে বক্তব্যটা রাখলেন এর মধ্যেও রাজনীতি খোঁজা যেতে পারে, কারণ তিনি জানেন কেন্দ্র বা রাজ্য কোথাও তার দলের সরকার চলছে না, ফলে তিনি যাই বলবেন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেই যাবে সেটা। সুতরাং যা শত্রু পরে পরে বলে দিলেন, এটা হতেই পারে। আবার উল্টো করে দেখুন, বিষয়টাকে ওইভাবে নাও দেখতে পারেন। এই যে মেরুকরণের কথাটা বললাম, যে অভিযোগটা অধীর চৌধুরীর বিরুদ্ধে কখনো ওঠেনি, সেই অভিযোগটা কিন্তু বিজেপির বিরুদ্ধে তৃণমূল আর তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বরাবর করে এসছে। একটু খেয়াল করে দেখুন, বিজেপি নেতারা আগে অনুপ্রবেশের কথা বললে তৃণমূল সেই কথায় যেরকম রাজনৈতিক অভিসন্ধি খুঁজত, ইদানিং কিন্তু আবার সেটা হচ্ছে না। মানে গোটা ব্যাপারটায় তাদের একটুখানি ভাবতে হচ্ছে। বাংলাদেশে এই সংখ্যালঘু নিপীড়ন শুরু হওয়ার পর থেকে সব থেকে বেশি সরব কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওপারের হিন্দুদের আমাদের লোক বলেছেন। আরও একটা বিষয় ঘটেছে, মানে অন্যরকম বিষয়, সেটা হলো রাজ্য পুলিশের সক্রিয়তা। যে পুলিশ ওই বাগুইআটিতে প্রমোটার নিগ্রহে অভিযুক্ত ওই তৃণমূল কাউন্সিলরকে এতদিনেও ধরতে পারলো না, 5-6 দিন হয়ে গেল, গ্রেফতার করতে পারলো না। যেখানে নেতারা সেখানকে মানে দমদমের সাংসদ সৌগত রায় থেকে শুরু করে বাকি সবাই জোর গলায় বলছে না না পুলিশ দারুণ কাজ করছে। আরে তারা ওই কোথায় 2জনকে পটাপট প্রথম দিনই ধরে ফেললো। এই প্রথম রাতে বেড়াল মারার কাজটা তারা বড় করে দেখাচ্ছে। তারপরের কাজটা এফআইআরে 10 জনের নাম ছিল, 2 জন মাত্র এতদিনও, এবং তার মধ্যে কাউন্সিলর শুদ্ধও রয়েছে। সুতরাং চাপ যে কোথাও আছে পুলিশের ওপর, এবং পুলিশ যে সেই চাপটা এড়িয়ে নিশ্চিন্তে কাজ করতে পারছে না, সেটা তো উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সেই পুলিশই টপাটপ জঙ্গি ধরে ফেলছে। কি করে সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে একটাই মাত্র কারণে, রাজনীতি এক্ষেত্রে নিজের রংটা দেখানোর চেষ্টা করছে না। অথচ দেখুন এতদিন ধরে এটা কিন্তু রাজনৈতিক একটা ইস্যু ছিল, চাপানুতর হতো এটা নিয়ে, অনুপ্রবেশ নিয়ে। কিন্তু এখন অনুপ্রবেশের ইস্যুটা জাতীয় নিরাপত্তার জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে। সেটা বিজেপি বলুক বা তৃণমূলই স্বীকার করুক, করছে সবাই। মুখ্যমন্ত্রী একদিকে যেরকম সহিষ্ণুতার বার্তা দিয়েছেন, তেমনি অন্যদিকে গঙ্গাসাগরের নিরাপত্তাও তো সুনিশ্চিত করতে বলেছেন, এবং তার জন্য তিনি কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছ থেকেও সাহায্য চেয়েছেন। কেন্দ্রীয় এজেন্সির সাথে রীতিমতো যোগাযোগ রেখে সাগর মেলার সময় পুলিশকে কাজ করতে বলেছেন। পুলিশ করছে, খোলা মনে সমস্ত অন্যান্য এজেন্সিগুলোর সাথে যোগাযোগ রেখে পুলিশের মতো করে কাজ করছে। তার ফলেই হচ্ছে এই পর জঙ্গি ধরা পড়ছে। জাল আধার আর ভোটার কার্ড ব্যবহার করে যে পাসপোর্ট তৈরির চক্রটা চারপাশে এইভাবে অনুপ্রবেশের ব্যবসাটাকে একদম দুর্দান্তভাবে চালাচ্ছিল, ধরে ফেলেছে, তদন্ত চলছে। পুলিশ কি জানতে পেরেছে জানেন? অনুপ্রবেশকারীদের সীমান্ত পার করানোর থেকে শুরু করে এ রাজ্যে ওই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, যতদিন পর্যন্ত তাদের মানে পরিচয়পত্র তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত সেফ শেল্টারে রাখা, এই সমস্ত কাজগুলো এই যে পাসপোর্ট পাচার চক্র তারা করতো। পাচার চক্র বলছি এই জন্যে যে এই রাজ্যে এসে তারপর যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিদেশে যেতে চাইতো তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থাটাও তারা করতো। ওই দেখবেন গোটা বিষয়টা দেখে মনে পড়ছে না, কারোর বাড়িতে কেউ হয়তো ফ্ল্যাটের জন্য দিয়ে দিলেন, প্রমোটার ওই বাড়ি ভেঙে নতুন করে ফ্ল্যাট তুলবেন, বাড়ি ঠাড়ি ভাঙা হয়ে গেলে থাকবেন কোথায়? প্রমোটারই ব্যবস্থা করেন, কোথাও তাকে রাখেন। এরা হচ্ছে সেরকম, মানে কী দায়িত্ববান। জাল পরিচয়পত্র তৈরি করে দেবেন, পাসপোর্ট তৈরি করিয়ে দেবেন, তারপর আবার বিদেশে পাঠানোর ব্যবস্থাও করিয়ে দেবেন। আর এর মাথায় ছিল ওই বারাসাতের সমরেশ বিশ্বাস। প্রশ্ন হচ্ছে যে এই পাসপোর্ট ভেরিফিকেশন করাটা যাদের দায়িত্ব সেটা তো পুলিশই। সেই পুলিশ এতদিন এই ভুয়ো পাসপোর্ট চক্রের বিন্দু বিসর্গও জানতো না। এটা কি বিশ্বাসযোগ্য?
নাকি এটাই ঠিক যে এতদিন এই সমস্ত বিষয়গুলো সামনে এলে বিরোধীরা রাজনীতির সুযোগ পেয়ে যাবে বলে পুলিশ একটু দোনোমনো করতো, অথবা পুলিশের সামনে আসলে তখন একটা রাজনৈতিক চাদর ছিল, সেটা দিয়ে পুলিশ স্বচ্ছভাবে কোনো কিছু দেখতে পেত না? পাসপোর্ট হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে, রেশন কার্ড হয়ে যাচ্ছে, আরও নানাবিধ যা যা দরকার সেগুলো পেয়ে যাচ্ছে আসার সঙ্গে সঙ্গে। হাউ পাসপোর্ট পাওয়ার পেছনে তো পুলিশের একটা এসবি বা আইবির, কলকাতায় এসবি, বাংলায় আইবি, তাদের সমস্ত ভেরিফিকেশনের প্রয়োজন হয়। তারা কি করছে? শুধু অর্থের বিনিময়ে আমি আমার মাতৃভূমি, আমার রাষ্ট্র, আমার দেশ ও মাতাকে আমি বিপন্ন করে দিচ্ছি। 9/11 2001 সালের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে একটা আস্ত প্লেন ঢুকিয়ে দিয়েছিল আল কায়দা। এখন পর্যন্ত ওটাই বিশ্বের সব থেকে বড় সন্ত্রাসবাদী হামলা। সেই আল কায়দার উপমহাদেশীয় সংস্করণ এখন বাংলাদেশের মাটির থেকে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে। বাবা যায় 9/11 বিমান হামলার ছবিটা আজ আবার মনে করিয়ে দিয়েছে ইউক্রেন। রাশিয়ার কাজান শহরে একই কায়দায় ড্রোন হামলা চালিয়েছে তারা। রিমোট কন্ট্রোল ড্রোন উড়তে উড়তে ঢুকে গেছে কাজানের বহুতলে। 2 বছরের ওপর হয়ে গেল ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধটা কিন্তু চলছে। বড় দেশ, ছোট্ট দেশ, যুদ্ধ চলছে। আর এই ড্রোনের কথা ভাবলেন, কদিন আগে কিন্তু বাংলাদেশও ভারতের সীমান্তে ড্রোন উড়িয়েছিল। জাস্ট সব ঘটনাগুলো আর কি পাশাপাশি রাখলে কোথাও গিয়ে কারোর মনে তার মধ্যে একটা যোগসূত্র বা কোনো একটা ছায়া আসতেই পারে, কিন্তু মাঝখান থেকে যেটা হতে পারে একটু সতর্কতাটা বাড়তে পারে, এইটাই দরকার। দেখুন এই যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, তার মাঝখানে ভাড়াটে সেনাদেরও তো যুদ্ধে নামিয়েছিলেন পুতিন জেলেনস্কির ইউক্রেনকে টাইট দিতে। 2014 সালে ওয়াগনার গ্রুপকে নামিয়েছিলেন। ওয়াগনার গ্রুপ একটা মার্সিনারি গ্রুপ, মানে ভাড়াটে সৈন্যের দল। ইয়েভগনি প্রিগোজিন তৈরি করেছিলেন এটা। পুতিনের রাঁধুনি ছিলেন প্রিগোজিন। আর তারপর রাশিয়ার প্রেসিডেন্টের উৎসাহেই একটা ভাড়াটে সেনার কোম্পানি খুলে ফেলেন, ওয়াগনার কোম্পানি। যে টাকা দেবে তার লড়বে। এইটা তো সহজ সরল সমীকরণ। টাকা দিয়েই তো ওয়াগনার গ্রুপকে পুতিনও ভাড়া করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তারা কি কাণ্ড করেছিলেন জানেন? হ্যাঁ, তাদের কাণ্ড আর বলবেন না। তারা সোজা মানে ইউক্রেনের সেনাকে মারতে গিয়ে রাশিয়ার সেনাকেই মেরে বসেছিলেন। সে এক কেলেঙ্কারি কাণ্ড। তারপর বাধ্য হয়ে ওই প্রিগোজিন মারা গেলেন। কে মারলো, কেন মারলো বুঝতেই পারছেন। তারপরে ওই ওয়াগনার গ্রুপকেও পত্রপাঠ ভেঙে দিয়ে দুটো অপশানস দিয়েছিলেন পুতিন, হয় পত্রপাঠ রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দাও অথবা মানে করে দেশ ছাড়ো। এবার এই এতগুলো কথা ভাড়াটে সেনা নিয়ে কেন বললাম জানেন? ভাবছেন তো ধান ভানতে কেন শিবের গীত গাইছি? এইটার একটা কারণ আছে, খুব গুরুত্বপূর্ণ কারণ। আমাদের চারপাশে না সবসময় একটা যুদ্ধ চলে। ওই রাশিয়ার মতো বিরাট যুদ্ধ ফুদ্ধ না, হয়তো ছোটোখাটো যুদ্ধ, কিন্তু কম টেনশনও কিছু থাকে না তাতে। রাজনীতিক যুদ্ধ, সেখানেও ভাড়াটে সেনাদের খুব কদর। হয় নিয়ে এসে নামিয়ে দেওয়া হয় অথবা সেনাবাহিনী তৈরি করা হয়। ভাড়াটে সেনা দিয়ে কী না হয়, শুধু সেনা না, সেনা প্রধানও প্রায় পারলে তুলে নিয়ে আসা হয়, আমরা তো দেখেছি। এবার এই একই থিওরিতে কি এখন বিজেপিও চলছে? দেখুন, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা মিসড কল দিয়ে যোদ্ধা নিয়োগ করতে চেয়েছেন। এবার এই মিসড কলে যারা আসবেন তারা সবাই যে তাদের হয়ে জান প্রাণ লড়িয়ে দেবেন তারা নিশ্চিত তো? নাকি কিছু ভাড়াটে সেনা এসে হাজির হবেন? এটাই তো দুশ্চিন্তার বিষয় তাদের নেতাদের। 28 অক্টোবর কলকাতা এসেছিলেন অমিত শাহ, আর তখনই শুরু হয়েছিল বিজেপির সদস্য সংগ্রহ অভিযানটা। সেদিন অমিত শাহ বাংলার বিজেপি নেতৃত্বকে বলেছিলেন 1 মাস সময়, তার মধ্যে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। 28 অক্টোবর থেকে 1 মাস মানে 28 নভেম্বর। রাজ্য বিজেপি কতজন নতুন মেম্বার পেয়েছে জানেন? মেরে কেটে
ওই 26 লক্ষের মতো, 26%, 100-26। এবার এটাকে পাস মার্কস বলা যাবে কি? কারণ তাদের নিজেদের এই সর্বভারতীয় নেতারাই তো তাদের এটা নিয়ে খোঁটা দিচ্ছেন বাংলা বিজেপিকে, যে আপনাদের তো পাস করাতে গ্রেস মার্কস দিতে হবে। 100 হলে তাতে তো অন্তত 34 লাগে 100 পরীক্ষায় পাস করতে। আপনারা তো কোথায় গিয়ে 26-27 লক্ষে পড়ে আছেন, 26-27 পেয়ে বসে আছেন। মানে কীরকম লজ্জার চাপের বিষয় বলুন। বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা মঙ্গল পাণ্ডে, যার উপর পশ্চিমবঙ্গের সংগঠন দেখভালের দায়িত্বে রয়েছে, তিনি কিন্তু মানে ভীষণ কড়াভাবে বলেছেন, ডাহা ফেল করছেন আপনারা, মানে বাংলার নেতারা, আপনাদের 34 অন্তত করার চেষ্টা করুন। এবার ভাবুন, 1 কোটি লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমে 26 লক্ষ সদস্য সংগ্রহ, এবার সেখান থেকে কোনো রকমে 34%-এ পৌঁছানো মানে কোথাও গিয়ে 34 লাখ। যারা 100 পেতে নেমেছিলেন, আর অ্যাটলিস্ট 90 লেটার মার্কস 80, তার বদলে পাস মার্কস যখন চাইছেন, সেটা যে তাদের জন্য খুব গৌরবময় বিষয় নয়, বরং চিন্তার বিষয়, সেটা কিন্তু প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও স্বীকার করছেন। তাদের পারফরমেন্সটা মোটেও পাতে দেওয়ার মতো নয়। টার্গেট তো বড়ই রাখতে হয় সব সময়, তো টার্গেটের পৌঁছানো বা কাছাকাছি যাওয়ার তার চেষ্টা করছি আমরা, দেখা যাক কতদূর যায়। যেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যা লক্ষ্যমাত্রা ধার্য করেছে, নিশ্চিতভাবে আমরা 31 ডিসেম্বরের মধ্যে সেই জায়গাতে পৌঁছাতে পারি। কত পথ হাঁটলে তাকে পথিক বলা যায়, এই প্রশ্নেরও যেরকম উত্তর আপনি খুঁজে পাবেন না, সেরকম সাংগঠনিক দুর্বলতার প্রশ্নে কত শক্তি হলে সেটাকে আর দুর্বলতা বলা যাবে না, এটাও খুঁজে পাবেন না। বিজেপি আর যাই হোক জল মিশানো রাজনীতিতে বিশ্বাস করে না। গরুর গাই থেকে দুধ দুয়ে এনে ওই 30% জল দিয়ে দেয় দুধের সঙ্গে, দিয়ে তারপরে আমাদেরকে সেই দুধ রঙটা তো সাদা থাকে, সেটাই 100% দুধ খেলাম, এটা খেতে হয়। এনাদের সিস্টেমটাও ঠিক তাই। ও যদি আবার ওই পয়সা দিয়ে দিত, তাহলে অনেক মানুষ ফলসে আবার করে দিত। আবার কি ওদের আবার কি আছে? কেউ আছে এই 26 লক্ষ বলে 26 লক্ষ লোককে দাঁড় করাতে পারবে? 26 লক্ষ লোকের মিছিল সারা বাংলায় করতে পারবে? বিজেপি এমনি কিছু হওয়ার নয়, তার মধ্যে এই সমস্ত নানা রকম জিনিসপত্র এসে পরিযায়ী ঢুকে পড়ে আরো একটা শীতকালে সার্কাসে পরিণত করে দিচ্ছে পার্টিটাকে। তো বিজেপির আবার মেম্বারশিপ বলছে 1 কোটি, সেটা করবে। যেগুলো হয়েছে ক লাখ, এই সামান্য যেটা পারেনি সেটাও তো হচ্ছে ক লাখ, মানেটা কি? সেগুলো কত জল মিশিয়ে এদিক ওদিক করে বিয়ে বাড়িতে ঢুকে, শ্রাদ্ধ বাড়িতে ঢুকে, এখানে মিসড কল দিয়ে ওখানে করে, তো এই নিয়ে কী হবে? এগুলো সব হাস্যকর কাণ্ড কারখানা। বাংলা রাজনীতিটা কি এই জলের মতো হয়ে গেল? দেখুন সবাই কিরম জলের মতো সহজ সরল রাস্তায় দলের শক্তি বৃদ্ধির কথা ভেবে ফেলেছে। আবার বিজেপির সদস্য সংগ্রহে জল মেশানো হচ্ছে বলে তৃণমূল নেতারা সবাই অভিযোগ করছেন। এটাই তো সব থেকে মুশকিলের বিষয়। কে যে কি করছেন, কোন জিনিসটা যে আলটিমেটলি ওই মিস কল মিস ফায়ার হবে কি না, নাকি তাদের কোথাও গিয়ে মিস ডাইরেক্টেড একটা এফর্ট হয়ে যাবে, এটা কিন্তু জানে না। রাজনীতিতে না একটা জিনিস সবসময় বুমেরাং হয়, সেটা হচ্ছে মিস ইনফরমেশন আর মিস কমিউনিকেশন। এবার কে মিস ইনফরমেশন দিচ্ছে আর কে মিস কমিউনিকেট করছে, সেটার উপরেই মানে আলটিমেটলি ওয়েট করে আছে কে লাভ করবে আর কে ক্ষতির সামনে পড়বে, মানে কার পালে বাঘ পড়বে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।